হ্যালো স্টুডেন্টস, এখন আমরা একটা কবিতা আলোচনা করব। কবিতাটার নাম দ্য সি, পোয়েট জেমস রিভ। ওনার জন্ম 1 জুলাই 1909, মৃত্যু হয়েছিল 1 মে 1978। হি ইজ এ ব্রিটিশ রাইটার। হি ওয়াজ আ ব্রিটিশ রাইটার, মেনলি পোয়েট অ্যান্ড চিলড্রেন লিটারেচারও তিনি শিশু সাহিত্য অনেক লিখেছেন। তিনি ব্রডকাস্টারও ছিলেন, তিনি ক্রিটিকও ছিলেন এবং তার বিখ্যাত প্রচুর কবিতা আছে, লেখা আছে। তার মধ্যে দু একটির নাম হচ্ছে দ্য ওয়ান্ডারিং মুন, 1950-তে প্রকাশ পেয়েছিল। তারপরে টকিং স্কাল 1958, এবং আরও অনেক বিখ্যাত তার মানে এই তালিকা অনেক দীর্ঘ হবে বলে এই দুটি বললাম। এবার আমরা যে কবিতাটা পড়ব, দ্য সি, নাম শুনেই বোঝা যাচ্ছে এটাতে সমুদ্র একটা চরিত্র। এই কবিতাটা একটা 3 স্ট্যাঞ্জার পোয়েম, 3টে স্ট্যাঞ্জা আছে। একটা লিরিক্যাল পোয়েম এবং ইররেগুলার রাইমস, কোনো ছন্দ বিন্যাস নেই, কোনো লাইনের সঙ্গেই পরের লাইনে বা তার পরের লাইনে বা তার পরের লাইনে কোথাও ওই ধরনের মিল নেই। একে বলা হয় ফ্রি ভার্স, গদ্য কবিতা। কবিতাটা খুব বিখ্যাত কবিতা। কবিতাটা আমরা পড়ি এবার। কবিতাটা বলছে দ্য সি, সমুদ্র। দ্য সি ইজ আ হাংরি ডগ। সমুদ্রকে তুলনা করেছে ক্ষুধার্ত কুকুরের সঙ্গে। এখানে সমুদ্র অনেক ধরনের কাজ করবে। এখন সমুদ্রের তো প্রাণ নেই, সে যেহেতু অনেক ধরনের কাজ করবে। এখানে এই যে এই যে সমুদ্রকে একজন প্রাণী হিসেবে এখানে বর্ণনা করা এবং নানা রকম কাজের সঙ্গে জড়িয়ে দেওয়া, এইটাকে সমুদ্রের পার্সনিফিকেশন হয়েছে। সে প্রাণীর মতো কাজ করেছে। এবং এটা একটা পরে আসছে, এটা একটা এক্সটেন্ডেড মেটাফর, পরে বলছি। দ্য সি ইজ আ হাংরি ডগ, ক্ষুধার্ত কুকুর, জায়ান্ট অ্যান্ড গ্রে, বিশালাকায় এবং ধূসর রঙের। হি রোলস অন দ্য বিচ অল দ্য ডে, সারা দিন সমুদ্রের যে পাড় সেখানে সে গড়ায়। সমুদ্রের ঢেউগুলো এসে পড়ে সমুদ্রের পাড়ে, তার বিচে, আবার ঘুরে চলে যায়, আবার এসে পড়ে, সেটাকে বলেছে। উইথ ইজ ক্ল্যাশিং টিথ, কিরমির করছে এরকম দাঁত, অ্যান্ড শ্যাগি জজ, রুক্ষ চোয়াল, সবগুলোই কুকুরের তুলনা দিয়েছে, কিন্তু কাজগুলো সবই সমুদ্র করছে একজন হাংরি ডগের মতো, ক্ষুধার্ত কুকুরের মতো। দ্য রাম্বলিং অ্যান্ড টাম্বলিং উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ, আওয়ার আপন আওয়ার হি নজ, ঘন্টার পর ঘন্টা সে চিবিয়ে চলে। কুকুর যেমন হাড় চেবায়, সেইভাবে প্রকৃতির, সে সমুদ্রের পাড়ে, সমুদ্রের ঢেউ, নানা রকম জিনিস সে যেন চিবোচ্ছে। এই যে বলছিলাম যে প্রাণীবাচকের মতো কাজ করে, এইগুলো সব হচ্ছে পার্সনিফিকেশনের উদাহরণ। দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস, পাথরের উপর আঘাত করছে, সেইগুলো পাথরে ঘষা খাচ্ছে, তারও আওয়াজ হচ্ছে। অ্যান্ড বোনস অ্যান্ড বোনস, এবং হাড় এবং হাড়। এখানে কুকুরের সঙ্গে হাড়েরটা বেশি মিল আছে, কিন্তু এখানে তার সমুদ্রের কাজের সঙ্গেও সেটাকে মিলিয়ে দিয়েছে। দ্য জায়ান্ট সি ডগ মোনস, সেই বিশাকাল দৈত্যাকৃতি সি ডগ মানে সামুদ্রিক কুকুর, মোনস, সে গোঙাচ্ছে, গর্জন করছে। লিকিং হিজ গ্রিজি পজ, তার তৈলাক্ত থাবাগুলোকে চেটে চলেছে। মানে একজন ক্ষুধার্ত কুকুর যেভাবে আচরণ করে, এখানে সমুদ্র ওইভাবেই আচরণ করছে, ভয়ঙ্কর আচরণ করছে। সমুদ্রের যে রূপটাকে আমরা ভয় পাই, সেই রূপটা এই প্রথম স্ট্যাঞ্জায় আমরা দেখতে পাচ্ছি। প্রথম স্ট্যাঞ্জাটা 9টা লাইনের, 9 লাইনে লেখা, এবং এখানে সমুদ্রের একটা ভয়ঙ্করতাকে দেখতে পাচ্ছি আমরা। এবং আমরা সমুদ্র ভয়ঙ্কর হলে কি করে, এবং সেটা তুলনা দিয়েছে একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে। এই যে দুটো অসম জিনিসের তুলনা, একে বলে হচ্ছে এক্সটেন্ডেড মেটাফর, দ্য কম্প্যারিজন বিটুইন টু আনলাইক থিংস। কুকুরের সঙ্গে সমুদ্র মেলে না, কুকুরের জেস্চার, পশ্চার,
তার আচরণ ব্যবহার কিছুর সঙ্গেই সমুদ্র মেলে না, কিন্তু এখানে দুজনের আচরণকে মিলিয়ে দিয়ে একটা অসাধারণ দৃশ্যকল্প ইমেজারি তৈরি করেছে, যা আমরা উপভোগ করছি পড়ার সময়। এবং প্রথম স্ট্যান্জা এই যে সমুদ্রের যে ভয়ঙ্কর রূপ, এটা এক ধরনের এনার্জিকে প্রকাশ করছে, যে সমুদ্রের মধ্যে কী পরিমাণ এনার্জি রয়েছে, অ্যান্ড ভোলাটাইলিটি, ভয়ঙ্করতা। এবার দ্বিতীয় স্ট্যান্ডে আমরা পাচ্ছি অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোর্স, যখন রাত্রিবেলা হাওয়া গর্জন করে, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এবং চাঁদ দোলে কিসে, ঝোড়ো মেঘের মধ্যে। মুন রক্স, এটাও পার্সোনিফিকেশন, চাঁদ তো আর দোলে না, কিন্তু চাঁদ দুলছে বলছে। হি বাউন্স টু হিজ ফিটস অ্যান্ড স্নাপস, সে লাভ দিয়ে উঠে দাঁড়ায় এবং স্নাপস অ্যান্ড স্নিপস, জোরে জোরে নিঃশ্বাস নেয় এবং ঘ্রাণ নেয়। কুকুর যেমন অস্থির হয়ে ওঠে, সমুদ্রও সেরকম অস্থির হয়ে ওঠে। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফ, পাশের পাথরে তার ভিজে গা মোছে। কুকুরও হয়তো সমুদ্রে ভিজে গেলে বা কোথাও ভিজে গেলে এসে কোনো একটা জায়গায় গা মোছে, এবং এখানে সমুদ্রের জল এসে, এখানে বোঝাচ্ছে যে সমুদ্রের জল এসে ওইসব ক্লিফগুলোকে বা ছোটো ছোটো পাহাড়, ছোটো ছোটো পাথরের স্তূপকে ভিজিয়ে দিচ্ছে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, এবং দীর্ঘ উচ্চস্বরে চিৎকার করে এবং গর্জন করে। কারণ সমুদ্রের ঢেউয়ের তো একটা গর্জন রয়েছে, এবং সেই গর্জনটাকে সে তুলনা করছে কুকুরের গর্জনের সঙ্গে। একটা ক্ষুধার্ত, ধূসর, দৈত্যাকৃতি সমুদ্র আর কুকুর, তার আচরণ, ব্যবহার সবকে তিনি এখানে মিলিয়ে দিয়েছেন। এবং দ্বিতীয় স্ট্যান্জা হচ্ছে 6 লাইনের, 5 লাইনের। এই 5 লাইনে সমুদ্র ফোকাসেস অন দ্য সি ডিউরিং স্টর্ম, সমুদ্র ঝড়ের সময় কীরকম হয় সেটা বলেছেন। প্রথম স্ট্যান্জায় বলেছেন একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করেছেন, একটা ক্ষুধার্ত কুকুরকে কীরকম করে তার সঙ্গে সমুদ্রের আচরণের খুব মিল পেয়েছেন। এবং দ্বিতীয় স্ট্যান্জায় বা দ্বিতীয় স্তবকে তিনি বলছেন যে কীভাবে সমুদ্রে যখন ঝড় হয় সমুদ্র কীরকম আচরণ করে এবং আমরা তাই কীভাবে প্রত্যক্ষ করি। তৃতীয় স্ট্যান্জাটা হচ্ছে 6 লাইনের, 9 আর 5 14 আর 6 20 লাইনের কবিতা। বাট অন আ কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে জুন মাসের শান্ত দিনে, ওয়েন ইভেন দ্য গ্রাস অন দ্য ডিউন্স প্লে নো মোর দেয়ার রিডি টিউনস, বালিয়ার ওপরে যে একটু ঘাস হয়ে আছে সেই ঘাসও বাঁশির সুরে গান করে না। বাঁশি মানে হাওয়া এসে ঘাসে লাগছে, আগাছায় লাগছে, তার ফলে যে সুর তৈরি হচ্ছে, যে মূর্ছনা তৈরি হচ্ছে, তাকে বাঁশির সঙ্গে তুলনা করেছে। প্লে নো মোর দেয়ার রিডি টিউনস উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার মাথা তখন 2 থাবার মধ্যে গুজে দেয়। আগে যখন লিকিং, প্রথম স্ট্যান্জার লাস্টে কী বলেছিল, লিকিং হিজ গ্রিজি পজ, চাট ছিল, এখানে কিন্তু 2 থাবার নিচে মাঝখানে মাথাটা গুজে দিয়েছে। হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স, সে শুয়ে থাকে বালির, সমুদ্রের ধারে যে বালির, সমুদ্রের পাড়ে যে বালি হয়ে আছে তার ওপরে শুয়ে থাকে। সো কোয়াইট, কি শান্ত। হি স্কেয়ারসলি স্নোর্স, সে মাঝে মধ্যে গর্জন করে। এটা হচ্ছে কবিতাটা। এই কবিতাটায় সমুদ্রের 2টো রূপ দেখিয়েছে, একটা হচ্ছে তার ভয়ঙ্কর রূপ, আর একটা দেখিয়েছে সে যখন শান্ত থাকে সেইটা। এটা কুকুরের সঙ্গে তুলনা দিয়েছে, বললাম এক্সটেন্ডেড মেটাফর। 2টো আনলাইকলি থিংস, একই রকম নয় অন্যরকম জিনিসের সঙ্গে যখন তুলনা করা হয় তাকে বলা হয় এক্সটেন্ডেড মেটাফর। এবং তিনি বাচ্চাদের জন্য যেহেতু কবিতা লিখছেন, বাচ্চারাই সমুদ্র, হাংরি ডগস এগুলোয় মজা পাবে। কিন্তু এটা কিন্তু একটা প্রকৃতিরও কবিতা। প্রকৃতিকে তিনি উপস্থাপনা করেছেন তার সৌন্দর্য দিয়ে এবং তার ভয়ঙ্করতাকে দিয়ে। এখানে আমরা এখানে দেখতে পাই যে সি ইজ রেস্টলেস, অস্থির। গ্রে বিস্ট, ধূসর জন্তুর সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্ড ইট ইজ বোথ ডিস্ট্রাকটিভ ডিউরিং দ্য স্টর্ম অ্যান্ড সেরেন অ্যান্ড কাম ইন দ্য ওয়ার্মার ওয়েদার্স। যখন গ্রীষ্মকাল, যখন প্রকৃতিতে হাওয়া কম, অস্থিরতা কম, তখন সে শান্ত, সে সুন্দর, সে সেরেন। কিন্তু যখন ঝড় বয়, যখন প্রকৃতি উত্তাল, যখন প্রকৃতি অস্থির, এই সমুদ্রও তখন অস্থির এবং
সেটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। এবার দ্য টোন, আর এই যে কবিতাটা, যে কোনো কবিতার টোন থাকে। এবার টোন কিন্তু, দ্য টোন অ্যাকসেপ্টস অ্যান্ড রেসপেক্ট দ্য আনপ্রেডিক্টেবল পাওয়ার অফ সি। এই কবিতাটা কিন্তু এক অর্থে কিন্তু সমুদ্রের যে ভয়ঙ্করতা এবং যেটা অবর্ণনীয় সেটাই কিন্তু মেনে নিয়েছে। একই সঙ্গে তার শান্ত এবং শান্তিপূর্ণ রূপটাকেও যেমন মেনেছে, তার সঙ্গে কিন্তু তার ভয়ঙ্কর রূপটাকেও সে মেনে নিয়েছে। এবং প্রচুর ইমেজারিজ অ্যান্ড সাউন্ডস, ইমেজ মানে দৃশ্যকল্প, যেগুলো বললাম যে শব্দ দিয়ে অনেক দৃশ্য তৈরি হয় এবং যেগুলো আমরা সেই দৃশ্যগুলোকে যেন চোখের সামনে দেখতে পাই। এবং সাউন্ডস মানে অনোমোটোপোয়িক ওয়ার্ডস বলে, যেগুলো দিয়ে আমরা সাউন্ড, যে শব্দগুলো পড়ে আমরা কিছু কিছু আওয়াজের সম্বন্ধে ধারণা পাই, যেমন ক্ল্যাশিং, তারপরে নজ, রামব্লিং, মোনস, রোর্স, স্নাফ, স্নিফ, এরকম বহু শব্দ, এই অনোমোটোপোয়িক ওয়ার্ডস বা সাউন্ড ওয়ার্ডস তিনি ব্যবহার করেছেন ভয়ঙ্করতা বোঝানোর জন্য, যেগুলো আমরা ওই শব্দগুলোর মধ্যে দিয়েই আমরা নানা ভয়ঙ্কর ছবি চোখের সামনে দেখতে পাই, যেগুলো এই কবিতাকে আরও বুঝতে এবং পড়তে সাহায্য করেছে। এবং এই কবিতার আরেকটা বিষয় হচ্ছে, মানে এর আগেও বলেছি, আবারও বলতে হবে, এখানে একটা কন্ট্রাস্ট রয়েছে। কন্ট্রাস্ট মানে বিপরীত ছবি। একটা ছবি হচ্ছে ভয়ঙ্করতা, ঝড়, আনপ্রেডিক্টেবল নেচার, আর অন্যটা হচ্ছে কাম, সেরেন, পিসফুল অ্যান্ড কোয়াইট নেচার। প্রকৃতি দুরকম, আমরা প্রকৃতিকে দুভাবেই দেখি। ভয়ঙ্করতাও দেখি, যখন ঝড় হয়, সে সমুদ্রে না হোক, আমাদের যখন স্থলেও হয় ঝড় হয়, তখন তার ভয়ঙ্কর রূপ দেখি। আবার যখন ঝড় থেমে যায়, আবার যখন বিশেষ বিশেষ ঋতুতে গাছে ফুল, ফল, নতুন পাতা, পাখি ডাকছে, তখন প্রকৃতির একটা সুন্দর, শান্ত, শান্তিপূর্ণ রূপ দেখি আমরা, যেটার অপেক্ষায় থাকি। কিন্তু প্রকৃতি কিন্তু এই দুটো নিয়েই প্রকৃতি, তার ভয়ঙ্করতা এবং তার সৌন্দর্য। এবং এটা কোনো নিয়ম মেনে হয় না। নিয়ম মেনে হয় না বললে ভুল হবে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ভয়ঙ্করতা আছে, সৌন্দর্য আছে, তবুও মানুষ তার শর্তে এগুলো করতে পারে না, এগুলো প্রকৃতি নিজের শর্তে করে। এবং আমরা ভয় পেলেও, প্রকৃতির ভয়ঙ্করতা থেকে ভয় পেলেও আমরা এই প্রকৃতির মধ্যেই বসবাস করছি, তার ভয়ঙ্করতা এবং সৌন্দর্যকে সঙ্গে নিয়ে।